জহিরের কথায় চমকে উঠল প্রিহুলা। কোথাও ভয়ানক এক রহস্যের আভাস মিলছে। কাকা কি তবে কোনোভাবে ইঙ্গিতে আনিসের কথা বোঝাতে চাইছে? তবে তো সর্বপ্রথম প্রিহুলাই দায়ী। মুহূর্তে এক অনুশোচনাবোধ জাগ্রত হলো ছোট্ট কিশোরীর মনে। জীবন যেন ছন্দপতন হয়ে যাচ্ছে। এইটুকু জীবনেই ঘটে যাচ্ছে একটার পর একটা দুর্বিষহ ঘটনা। এর শেষ কোথায় মিলবে কে জানে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে ঈষৎ হেসে বলল হিয়ন, দোষীরা অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য, তবে মূলে কে সেটা খুঁজতে গিয়ে দেখা গেল আপনার মূলই উদ্ঘাটন করে দিয়েছে শত্রুপক্ষের লোক। তখন কি হবে কাকা? আমি বলি, এই ঘটনার মূলে কে আছে সেটা না দেখে বরং যেচে আনা বিপদের মীমাংসা করাটাই শ্রেয়। হিয়নের কথা পুরোপুরি মস্তিষ্কে ঠাওর হলো না জহিরের, তবে ইঙ্গিত বোঝা গেল অজানা কিছু বোধহয় তার জানা। কথার ধরনটাও অদ্ভুত ছিল। নাতির কাঁধে ব্যাগ দেখে বললেন চমেলা খাতুন, এই সকালে কই যাস তুই? দাদুমণির দিকে এক পলক তাকিয়ে নিয়ে এগিয়ে গিয়ে প্রিহুলার হাত চেপে ধরল হিয়ন। পরক্ষণে ফের এগিয়ে এসে বলল, ঢাকায় ফিরে যাচ্ছি দাদুমণি, সম্ভব হলে তোমাকেও নিয়ে যেতাম, কিন্তু আমার কথা তো তুমি শুনবে না। তুই কি সেম রিলেও নিয়ে যাবি? একগাল হেসে বলল হিয়ন, আমার বউকে রেখে যাব কেন? সুদূর ঢাকা থেকে তার জন্যই তো আসা। তোমার ডাক্তার নাতির ব্যস্ততা সম্পর্কে তো জানোই। এত ঝামেলা রেখে তো আর কেবল ঘুরে বেড়ানোর জন্য গ্রামে আসিনি আমি। এত ভোর সকালে কেন ভাই? আর একটু বেলা হইলে না হয় যাইস। অনেকটা পথ দাদুমণি, এমনিতেই পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। নাতির কথার প্রতি উত্তরে কিছু বললেন না বৃদ্ধা। রেনু বেগম আর আরিফ হক এগিয়ে আসলেন মেয়ের কাছে। দুজনের চোখেই জল থই থই করছে। প্রিহালকে বাসায় রেখে চলে এসেছে দুজন। বিদায় বেলা ভাইয়ের দেখাটুকুও যে মিলল না প্রিহুলার। চোখ ঠেলে ঠুলে কান্না আসছে তার। বাবা মা ভাইকে রেখে যেতেও যে ভয় করছে। হিয়ন রাশিদার দিকে তাকিয়ে বলল টনিকে তৈরি করে দিতে। বিনা বাক্যে মেয়ের ব্যাগ গোছাতে চলে গেল রাশিদা। জহির পাল্টা কিছু বলল না। এই মুহূর্তে মেয়েটা গ্রামে থাকাও যে নিরাপদ নয়। কয়েক মিনিটের ব্যবধানে টুনি ফিরে আসলো। ছোট্ট মেয়েটার কান্নার দমকে হেঁচকে উঠছে বেশ। বারংবার বায়না করেছিল সে শহরে যাবে না। আজকের ঘটনা যে তাকে ভয়ানক রকম ভয় পাইয়ে দিয়েছে। ওড়নায় মুখ গুজে কাঁদছে রাশিদা। মেয়ের কান্নাটুকু অন্তরের ভিত নাড়িয়ে দিচ্ছে তার। জহিরের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে আছে। নিষেধাজ্ঞার জন্যে মেয়ের কাছ পর্যন্ত ঘেঁষতে পারছে না সে। টনির মাথায় খানিকক্ষণ হাত বুলিয়ে দিয়ে বিদায় জানালো চমেলা খাতুন। বাড়ির পিছনে বাগানের দিকে গেল হিয়ন। গাড়ি নিয়ে চলে আসলো বাড়ির সামনে। প্রিহুলা আর টনি উঠে বসলো। রাশিদা শব্দ করে কেঁদে যাচ্ছে। জানালা ধরে মায়ের দিকে তাকিয়ে আছে ছোট্ট টুনি। দূরে ফাঁক ফোকর দিয়ে দেখা গেল জহিরের মলিন বিধ্বস্ত মুখাবয়ব। চোখ দুটো বোধহয় ভেজা। বাবাকে ডাকতে গিয়েও পারল না টুনি। ততক্ষণে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে হিয়ন। চলন্ত গাড়ির জানালা গলিয়ে বাইরে দৃষ্টি ফেলল প্রিহুলা। কুয়াশা এক টুকুও কাটেনি। কোথাও এক চিলতে রোদ্দুরের দেখা নেই। সুরসুর করে কেবল ঠান্ডা হাওয়ায় গাড়ি ভর্তি আছে। আঁচল টেনে গা ঢাকা দিল প্রিহুলা। টনির গায়ে মোটা সোটা সোয়েটার। লুকিং গ্লাসে তাকিয়ে থমথমে গম্ভীর স্বরে বলল হিয়ন, জানালার কাঁচ তুলে দাও, গাড়ির গতি বৃদ্ধি করব। বাধ্য মেয়ের মতো জানালার কাজ তুলে দিল প্রিহুলা। টনি হেলান রাখলো প্রিহুলার কাঁধের দিকটায়। কয়েক সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়ল। সারা রাত জাগ্রত থাকার ফলে ঘুমটাকে আর তাড়িয়ে দিতে পারেনি সে। মাটির রাস্তা পেরিয়ে পাকা রাস্তায় গাড়ি উঠেছে। গাড়ি চালানোতে মনোযোগী হিয়ন প্রশ্ন ছুড়ল, তোমার কি ঘুম পাচ্ছে? টুনির জন্য অসুবিধা হচ্ছে না তো? ছোট্ট করে কেবল বলল প্রিহুলা। ঢাকায় ফিরতে বেলা গড়িয়েছে সন্ধ্যার দিকে। কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে প্রিহুলা। মিনিট এক পর লাইলা খাতুন দরজা খুলে দিলেন। প্রিহুলাকে দেখে চোখ মুখ কুঁচকে আসলো তার। একেবারে বেনারসি গায়ে জড়িয়ে আছে মেয়েটা। মুহূর্তেই নানান প্রশ্ন উদয় হলো মনে। পরক্ষণে সিঁড়ি ভেঙে হিয়নকে উঠে আসতে দেখেই আটকে উঠলেন লাইলা খাতুন। মনে হচ্ছে বহুদিনের অভুক্ত নিদ্রাহীন তার ছেলেটা।
চেহারার চৌলসটুকু চাপা পড়ে আছে মলিনতায়। প্রিহুলা আর টুনি ততক্ষণে রুমের ভিতর প্রবেশ করেছে। মায়ের মুখখানা দেখতেই সকল ক্লান্তি মুহূর্তেই দূরীভূত হয়ে গেল হিয়নের। অধরষ্টের কার্নিশে ফুটল ঈষৎ হাসি। এই হাসিটুকু দিয়ে যেন সকল প্রশ্ন ধামাচাপা দেওয়ার চেষ্টা। সন্দিহান দৃষ্টিতে ছেলেকে পরখ করে নিয়ে প্রশ্ন ছুড়লেন লাইলা খাতুন। মায়ের কথায় অপ্রস্তুত হলো হিয়ন। কোথা থেকে বলা শুরু করবে? অবশ্য প্রিহুলার শাড়ি পরার কারণ নির্দিষ্ট করে জানা নেই তার। আমতা আমতা করে বলল, প্রিহুলা যাওয়ার সময় জামা কাপড় নিয়ে যায়নি, কাকিমা হয়তো শাড়ি পরিয়ে দিয়েছে। এছাড়া সঠিক কারণ আমি জানি না মামুনি। কথাটুকু বলেই প্রস্থান করলো হিয়ন। মাকে পাল্টা কিছু বলার সুযোগ দিল না। সন্দিহান দৃষ্টি লাইলা খাতুনের। ছেলে যেন এক প্রকার পালিয়েই গেছে। অগোচরে যে কিছু হচ্ছে মায়ের মন ঠিকই বুঝতে পারছে। দিনকে দিন চিন্তার বোঝা ভারী হচ্ছে। শরীর খারাপের দিকে যাচ্ছে। মায়ের এই চিন্তিত অসুস্থ মলিন মুখাবয়ব কি ছেলের দৃষ্টিতে পড়েনি? অন্যদিন হলে মায়ের খোঁজটুকু ঠিক জিজ্ঞেস করতো হিয়ন। তুলির কথায় ঘোর কাটল লাইলা খাতুনের। আন মনে অনুমতি দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালেন তিনি। অগত্যা নিজ কাজে চলে গেল তুলি। ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো হিয়ন। মাথাটা প্রচণ্ড ভার লাগছে তার। গ্রামে একদিনের ঠান্ডায় একেবারে নাজেহাল অবস্থা হয়েছে। তার মধ্যে 2 দিন যাবৎ ঠিকঠাক ঘুম হয়নি। নানান চিন্তা সব মিলিয়ে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়েছে। সে রাত্রের কথাটুকু এখনো ভুলতে পারেনি হিয়ন। কাকার সমস্ত পরিকল্পনার কথা যখন কাকিমা ফোন করে জানিয়েছিল, এক মুহূর্তের জন্য হৃৎপিণ্ড থমকে গিয়েছিল হিয়নের। রাস্তা যেন ফুরোত ছিলই না। দিকবিদিক শূন্য হয়ে গ্রামের উদ্দেশ্যে ছুটে গিয়েছিল সে। মনে প্রাণে চাইছিল প্রিহুলা যেন সম্পূর্ণ ভালো থাকে, কোনো ক্ষতি যেন না হয়। অজানা এক ভয়ে বক্ষস্থলে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। মেয়েটা জীবন থেকে হারিয়ে যাবে এইটুকু ভাবনাতেও নিয়ে আসতে পারছিল না তখন। অজানা এক টান তাকে হারানোর কষ্ট ভিতর অবধি পৌঁছে দিয়েছিল। এই অনুভূতিটুকুর মানে এখনো অজানা হিয়নের। হদিশ করার সময় সুযোগটুকুও হয়নি আর। ঠান্ডা মাথায় ভাবনার আসর বসালে যদি কিশোরীতে আবদ্ধ হয়ে যায় সে, এতটা অন্যায় তার দ্বারা হয় কি করে? সে একজন শিক্ষিত বিবেকবান পুরুষ। মেয়েটা তো নির্বোধ, যার চক্ষু সম্মুখে এক সায়র পরিমাণ আবেগ। এই ঢেউ তাকে কখন কোথায় ভাসিয়ে নেয় তা নির্দিষ্ট নয়। শেষবার হারিকেনের আলোয় ছোট্ট কিশোরীর মুখাবয়বটা উজ্জ্বল দীপ্তের মতো ফুটে উঠেছিল। কি স্নিগ্ধ ছিল! মনে হয়েছিল ও চোখে ডুব দিয়ে জনম জনম ভেসে থাকা যাবে। কেন নিষিদ্ধ জিনিসের প্রতি মন আকৃষ্ট হতে চাইছে? দীর্ঘশ্বাস ফেলে আকাশে মনোযোগ দিল হিয়ন। চাঁদটা ঘোলাটে লাগছে কেমন। চোখের কাছে হাত পৌঁছতেই বোঝা গেল চশমাবিহীন সে। দূরের সবকিছুই এখন অস্পষ্ট ঝাপসা। অথচ চশমা ছাড়াও কেবল কল্পনায় ছোট্ট প্রিহুলার মুখাবয়ব, স্নিগ্ধ নিষ্কলুষ এক সুহাসিনী। আপন মনেই বিড়বিড় করল হিয়ন। ধরে রাখার ইচ্ছে নেই, তবে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। না পাওয়ার মাঝে যে সুখ, শত জনম পাওয়ার মাঝেও সেই অসুখ। এই ভর সন্ধ্যায় চোখে খুব এসে ভর করল হিয়নের। চোখ দুটো যে বহু সময় ধরে নিদ্রার স্বাদ আস্বাদন করেনি। ঘুম ঘুম ভাবে নিশ্চয়ই মস্তিষ্ক এলোমেলো হয়ে আছে। তাকে ছোট্ট কিশোরীর সমগ্র মস্তিষ্ক জুড়ে নিবাস তৈরি করে নিয়েছে। সব অহেতুক চিন্তা উপচে ফেলে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমাতে হবে এখন। ভাবনা মোতাবেক রুমে এসে শুয়ে পড়ল হিয়ন। শান্ত মস্তিষ্কে ঘুমটুকু মন্দ হবে না। জামা পাল্টে নিয়ে শাড়িখানা সযত্নে ভাঁজ করতে বসল প্রিহুলা। মায়ের সবচেয়ে মূল্যবান জিনিসটা তার কাছে, অথচ সে কেমন যত্ন করে রাখতে পারল না। আগুন লাগার সময় ছোটাছুটি করতে গিয়ে আঁচল কাদায় মাখামাখি অবস্থা। তার ওপর কিছুর সঙ্গে লেগে গিয়ে খানিকটা চিড়ে গেছে। সেই স্থানে বার কয়েক হাত বোলালো প্রিহুলা। চোখ দুটো ঝাপসা হলো তার। আনিসের পরিকল্পিত কাজের কথা ভাবলেই যে অন্তরাত্মা কেঁপে ওঠে। দুটো মানুষকে মেরে ফেলার পায়তারা করেছিল সে। সর্বক্ষণ যে তাদের উপর নজর রেখেছে এইটুকু বুঝতে বাকি নেই। বাবা মায়ের জন্যেও দুশ্চিন্তা হচ্ছে ভীষণ। তোমার হাতে কিসের শাড়ি এটা? লাইলা খাতুনের কথায় ভাবনার জাল ছিন্ন হলো প্রিহুলার। ধুলো মাখা ভাঁজহীন শাড়ির দিকে দৃষ্টি ফেলে হেসে ব্যগ্রস্বরে বলল, এইটা তো
আমার মায়ের শাড়ি আসার সময় আমারে দিছে। এগিয়ে এসে শাড়িটা নেড়েচেড়ে দেখলেন লাইলা খাতুন। খুব পুরনো ডিজাইনেরই শাড়ি, এক সময় খুবই চল ছিল এই বেনারসির। শাড়িটা ছেড়ে দিয়ে বললেন লাইলা খাতুন, খুব বায়না করেই তো গ্রামে গিয়েছিলে, তা কেমন কাটলো সময়? কেমন আপ্যায়ন করলো কাকি শাশুড়ি? ফেরার সময় তো দুজনকে দেখে মনে হয়েছে যুদ্ধের ময়দান থেকে ফিরেছ। সব কিছু ঠিকঠাক ছিল তো? অধরষ্টের হাসি বিলীন হলো প্রিহুলার। গ্রামে যে তাণ্ডবলীলা হয়েছে শাশুড়ির কৌশলগত প্রশ্নটুকু দিব্যি বুঝতে পারছে, তবে প্রশ্নের উত্তর থেকে তো রেহাই মিলবে না। শাড়ি ভাঁজ করা হয়ে গেলে উঠে দাঁড়িয়ে থমথমে গলায় বলল প্রিহুলা, মহাযুদ্ধ কইরা ফিরছি শাশুড়ি। জহির কাকার ঘরে তো আগুন লাগছিল, ভাগ্যিস রুমে কেউ আসিল না। পাড়া প্রতিবেশীরা মিল্লা আগুন নিভাইছে। প্রিহুলার কথা শুনে কলিজা ধক করে উঠল লাইলা খাতুনের। এত কিছু হয়ে গেল আর ছেলে কিনা তাকে কিছুই অবগত করেনি। তুলি রুমের দরজার কাছে প্লেট সমেত এসে দাঁড়িয়ে বলল। লাইলা খাতুন কিছু বলার পূর্বেই কলিং বেল বেজে উঠল। উঠে তুলিকে এড়িয়ে চলে গেলেন তিনি। দরজা খুলতেই স্বামীর মুখোমুখি হলেন। লোকটা সচরাচর এই সময় বাড়ি ফেরে না, আরো কিছুটা দেরিতে ফেরে। কেমন বিধ্বস্ত চিন্তাগ্রস্ত লাগছে লিয়াকত সাহেবকে। স্ত্রীকে দেখা মাত্রই বিচলিত স্বরে বললেন, এক নিঃশ্বাসে যেন অনর্গল বলে গেলেন লিয়াকত সাহেব। চিন্তার জাল ক্রমশই সর্বমুখে গাঢ় ছাপ ফেলছে। স্বামীকে আশ্বস্ত করতে নরম গলায় বললেন লাইলা খাতুন, চিন্তা করো না, ছেলে রুমেই ঘুমোচ্ছে। ঘণ্টাখানেক আগেই ফিরেছে। এতটা পথ জার্নি করার ফলে ঘুমোচ্ছে। ফোন হয়তো সাইলেন্ট করা। স্বস্তির শ্বাস ফেললেন লিয়াকত সাহেব। দরজার কাছেই হেলান রেখে বার কয়েক শ্বাস ফেললেন। সন্তানের চিন্তায় মন অস্থির হয় না, এমন পিতামাতা বোধ হয় ধরিত্রীতে পাওয়া যাবে না। সমস্ত কাজ ফেলে যে কি করে ছুটে এসেছেন লিয়াকত সাহেব, সেটা কেবলমাত্র তিনিই জানেন। লাইলা খাতুনের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কোথাও হিসেব গোলমেলে লাগছে। ছেলে ঘুম থেকে না জাগা অবধি কোনো কিছুই পরিষ্কার হবে না। শীতের সন্ধ্যা, গ্রামে একেবারে রাত্র প্রহর যেন। ঘন ঘন আধারে আবছা কুয়াশা ধোয়ার মতো চোখে ধরা দিচ্ছে। টং দোকানে কাঠপাতা বেঞ্চিতে বসে সিগারেট ফুঁকছে আনিস। ওষ্ঠ জুড়ে তার বাঁকা হাসি। কয়েক হাত দূরত্বে বসে আছে জহির। তার হাতের আঙ্গুলের ফাঁকেও চলছে সিগারেটের ক্ষীণ আলো। বেঞ্চের মধ্যেখানে টাকা রাখা, সেদিকে স্থির দৃষ্টি জহিরের। এইটুকু টাকা জোগাড় করতে তাকে বহু মিথ্যের আশ্রয় নিতে হয়েছে। সিগারেট শেষ হতেই ভাঙা পুরুষালী কণ্ঠে বলল আনিস, বেইমানির ফল এমনই হয়। ঘরের জিনিসপত্র তো সব পুইরা শেষ, তাই না কাকা? কষ্ট লাগতেছে নাকি রাগ উঠতেছে? আনিসের কথাগুলো প্রতিটি লোমকূপে রাগ ধরাচ্ছে জহিরের। বহু কষ্টে নিচে দমিয়ে রেখেছে সে, নয়তো এক্ষুনি এখানে জ্যান্ত পুঁতে দিত। সব দিক দিয়েই যে সে ধরা বাঁধা। টুনি ঢাকায় ফেরার পর হুট করেই ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে গেছে রাশিদা। পরিস্থিতি সব দিকেই নাগালের বাহিরে চলে গেছে জহিরের। বিষাদ দুশ্চিন্তা একেবারে কাবু করে দিয়েছে তাকে। টাকার বান্ডেল হাতে নিয়ে বলল আনিস, আপনারে নাফরমানির ছোট একখানা শাস্তি ছিল এটাই। তবুও আপনাদের জন্য একটা পথ খোলা রাখতেছি। যদি পিহুলারে আমার কাছে ফিরাই দিতে পারেন, এর চেয়ে 4 গুণ টাকা দিব আনিস আপনারে। তরাত করে আনিসের দিকে দৃষ্টি ফেলল জহির। ভেতরের লোভী পশুটা আবারও বুঝি গর্জন তুলল। স্বর পাল্টে নিয়ে বলল জহির। ধোয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে গুটিয়ে বেঞ্চে বসলো আনিস। গায়ে মোটা সোটা জ্যাকেট, তার জীর্ণ শীর্ণ শরীরে বড্ড বেমানানি লাগছে। চোখ মুখের চোয়াল দেবে আছে খানিকটা। শুষ্ক কালশিটে ঠোঁটে চলছে সিগারেট। জহিরের দিকে তাকিয়ে বলল, আপনার ঘরে যে পিহুলা আসিল এটা আমি জানতাম। মধ্যরাতে জামাই নিয়া বাড়ির পিছন দিকে দেখছি তারে লাড়কি জড়ো করে আগুন জ্বালাইছে। দুজনে বৈশা গল্প গুজব করতেছিল। পিহুলার চোখে মুখে কি হাসি, আর আমার ভিতরে জ্বালাতিছিল দাবানল। ইচ্ছা করতেছিল জ্বালায়া পুড়ায়া দেই তার ডক্টর জামাইরে। একা ছিলাম বিধায় কিছুই করতে পারি নাই, আর সেই রাগের দহনে আপনার ঘর জ্বলছে।
আনিসের কথায় চোখ ছোট ছোট হয়ে আসে জহিরের। আসল কারণ তবে এটাই, এখন তো মনে হচ্ছে মাঝখান থেকে অযথা জহিরের ক্ষতি সাধন হলো। সে তো সম্পূর্ণ নির্দোষ। জহিরের কণ্ঠে যেন অদৃশ্য এক শক্তি ভর করলো। জোরালে স্বরেই বলল সে, শব্দ করেই হেসে বলল আনিস। মূল্যেই তো আপনাকে কাকা। আপনার বিশ্বাস আশা ভঙ্গ করলে টেক্কাও নিলেন, এই ক্ষতিপূরণ পোষাবো না আমি? মিইয়ে গেল জহির, কথার প্রসঙ্গ পাল্টে বলল, পিহুলার জন্য আমি সব পারবো কাকা। আপনারে খুশি না মহা খুশি কইরা দিমু। বহু কৌশল লয়ে খাইটটা পিহুলার লগে বিয়া ঠিক করছিলাম, মাঝে দিয়া আপনারে ডাক্তার ভাতিজা এক নিমিষে ধুলিসাৎ কইরা দিল। তারে বাগে পাইলে আমি আনিস কি জিনিস তার হাড়ে হাড়ে বোঝাই দিমু। আনিসের সঙ্গে বেশি কথা বাড়ালো না জহির। এখন তাকে নতুন কিছু ভাবতে হবে। লক্ষ্য একটাই, প্রিহুলাকে আনিসের হাতে তুলে দিতে হবে। এই আশ্বাসটুকু দিয়েও যদি আনিসকে দমিয়ে রাখা যায় তবে এতেই ভালো। শহরে ভোরের দিকে কুয়াশা দেখা মিললেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে যান্ত্রিক ধোঁয়ায় অত্যল্পকালে বিলীন হয়ে যায় সব। স্কুল যাওয়ার জন্যে তৈরি হচ্ছে প্রিহুলা। টুনি তৈরি হয়ে ডাইনিং রুমে চলে গেছে অনেকক্ষণ আগেই। নতুন স্কুল ড্রেস পরে নিজেকে আয়নায় দেখলো প্রিহুলা। পরক্ষণে ব্যাগ কাঁধে নিয়ে ডাইনিং রুমে চলে আসলো। নাস্তা খাওয়ায় মনোযোগী হিয়ন। সেদিকে এক পলক তাকিয়ে নিয়ে পাশের টেবিলে বসলো প্রিহুলা। তুলি খাবার এগিয়ে দিচ্ছে। ছেলের দিকে তাকিয়ে আছেন লাইলা খাতুন। কালকে ভালো মতো সব কথা শুনতে পারেননি ছেলের থেকে। মস্তিষ্কে যে কত শত প্রশ্ন উদয় হয়ে আছে, কলিং বেল বাজতেই ভাবনার ঘোর কাটল লাইলা খাতুনের। তুলি দিয়ে দরজা খুলে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে ডাইনিং রুমে অচেনা এক ললনাকে দেখে খাবার মুখে নিতে গিয়েও থমকে গেল প্রিহুলা। ওয়েস্টার্ন ড্রেসে দাঁড়িয়ে আছে এক মেয়ে। রংচঙে চুল নিয়ে হেলে দুলে লাইলা খাতুনের সম্মুখে এসে জড়িয়ে ধরে বলল। অধরষ্টের দীর্ঘ হাসির রেখা টেনে বললেন লাইলা খাতুন, এখন অনেক ভালো আছি, ভাবতেও পারিনি হুট করে তুমি আসবে। হিয়নকে কতবার বলেছি অহনাকে নিয়ে আসিস একদিন, তার উত্তর তুমি নাকি অনেক ব্যস্ত। লাইলা খাতুনকে ছেড়ে হিয়নের সম্মুখে এসে দাঁড়িয়ে বলল অহনা। লাইলা খাতুন বললেন, ভালো করেছো, এসো নাস্তা খাবে, বসো। অহনাকে পাল্টা হাসি ফিরিয়ে দিল লাইলা খাতুন। প্রিহুলা অনেকক্ষণ যাবৎ অহনাকে খেয়াল করছে। পরিচয়টা এখনো তার কাছে অজানাই। খাওয়া শেষ হতেই উঠে দাঁড়িয়ে প্রিহুলা টুনিকে তাড়া দিয়ে অহনাকে নিয়ে বেরিয়ে গেল হিয়ন। হতভম্বের মতো কেবল বসে রইল প্রিহুলা। খেয়াল হতেই দেখলো তার থালায় খাবার বেশি অর্ধেকটাই পড়ে আছে। অত্যল্পকালে মনের পরিবর্তন হলো তার। যাওয়ার ইচ্ছেটাই হারিয়ে গেল। টুনির ডাকে ঘোর কাটল প্রিহুলার। অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে গেল। দূরে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে হিয়ন আর অহনা। হিয়নের হাতটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মেয়েটা। সেদিকে বেশিক্ষণ দৃষ্টি রাখতে পারল না প্রিহুলা। কণ্ঠনালী কেমন শক্ত হয়ে আসলো তার। প্রিহুলা এগিয়ে আসতেই অহনা প্রশ্ন ছুড়ল হিয়নকে। হিয়ন তাকালো না প্রিহুলার দিকে। ড্রাইভিং সিটে বসতে বসতে ব্যস্ত গলায় অহনার উদ্দেশ্যে বলল, আমার কাজিন হয়। প্রিহুলার দিকে খানিকক্ষণ উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল অহনা। পরক্ষণে এগিয়ে গিয়ে ছুঁয়ে দিল কিশোরীর লম্বাটে বেনুনি। অহনার চকচকে চোখ দেখে আন্দাজ করা যাচ্ছে এর আগে এত বড় বেনুনি তার দেখা হয়নি। প্রিহুলা ঠায় দাঁড়িয়ে অহনার কাণ্ড দেখছে। হিয়নের দৃষ্টি কিশোরীর অবুঝ মুখাবয়বে। ব্যগ্র স্বরে প্রশ্ন করল অহনা, বাহ, তোমার হেয়ার তো বিশাল। বয়স কত তোমার? এইটুকু বয়সে এত লং হেয়ার সামলাও কি করে? অহনার কথায় অপ্রস্তুত হলো প্রিহুলা। পাল্টা কোনো রকম উত্তর দিতে পারল না। প্রচণ্ড অস্বস্তি তাকে ঘিরে ধরল। বার কয়েক চোখের পাতা ফেলল সে। হাত ঘড়িতে চোখ বুলিয়ে নিয়ে অহনার উদ্দেশ্যে বলল হিয়ন, ওদেরকে স্কুলে নামিয়ে দিতে হবে, লেট হয়ে যাচ্ছে অহনা, তাড়াতাড়ি এসো।
টুনি অনেকক্ষণ আগেই গাড়ির পিছনের সিটে গিয়ে বসে আছে। এতক্ষণ যাবৎ তার ড্যাবডেবে দৃষ্টি ছিল অহনার পানে। তারা পেতেই দ্রুত এগিয়ে গিয়ে ফ্রন্ট সিটে বসলো অহনা। সকালের ঈষৎ রৌদ্রের ছাঁচে মুখটা লালচে বর্ণ ধারণ করেছে প্রিহুলার। তপ্ত শ্বাস ফেলে এগিয়ে গিয়ে টুনির পাশে গিয়ে বসলো সে। জানালা গলিয়ে দৃষ্টি রাখলো বাহিরে। শীতের আমেজ একেবারে কেটে যাচ্ছে। কয়েক দিনের মধ্যে শীতটাই হয়তো ছুটি নিবে বছর খানেকের জন্য। অহনা গল্প জুড়েছে, বেশিরভাগ কথাই হসপিটাল সংক্রান্ত, যার বেশিরভাগটাই বুঝতে অক্ষম হলো প্রিহুলা। লুকিং গ্লাসে বার কয়েক কিশোরীকে দেখেছে হিয়ন, কেমন নিশ্চুপ গম্ভীর মনমরা হয়ে আছে। এই আচরণটুকু সম্পূর্ণই অচেনা তার কাছে। আচমকা কিশোরীর এমন পরিবর্তনের কোনো মানে বের করতে পারল না হিয়ন। তবে মনে কিঞ্চিত ভয় ছিল, মেয়েটা আবার উল্টোপাল্টা বেফাস কিছু না বলে ফেলে অহনার সম্মুখে। পরিস্থিতি বেশ স্বাভাবিকই মনে হচ্ছে।